তালাকের ৫ বছর পর ছেলেটি এসপি সাহেব হয়ে গেল। মেয়েটি এক ভাঙাচূড়া কুঁড়ে ঘরে থাকতে বাধ্য ছিল। তারপর যা হল, মানবতা কেঁদে ফেলল। তখন সন্ধ্যাবেলা ছিল। আকাশে ডুবন্ত সূর্য পুরো শহরতলিকে হালকা কমলা রঙে রাঙিয়ে দিচ্ছিল। গলিতে ধুলো উড়ছিল। কোথাও দূরে মন্দিরের ঘণ্টা বাজছিল। আর সেই ছোট শহরের সরু রাস্তা দিয়ে এক রোগা ছিলে কাঁধে পুরনো ব্যাগ ঝুলিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল। কপালে ঘাম, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্ত চোখের ভেতর এক অদ্ভুত আগুন ছিল, যেন সে দুনিয়ার থেকে কিছু ছিনিয়ে নিতে চায়। তার নাম ছিল অমর। পাড়ার লোকেরা তাকে পাগল বলত, কারণ বাকি ছেলেদের মতো সে না ক্রিকেট খেলত, না আড্ডাবাজি করত। সে শুধু পড়ত। সকালে পড়ত, দুপুরে পড়ত, রাতে পড়ত। লোকেরা হাসত আর বলত, আরে কালেক্টর হবে নাকি? আর সে কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসত, কারণ তার ভেতরে সত্যিই একটা স্বপ্ন বড় হচ্ছিল। একদিন বড় অফিসার হওয়ার স্বপ্ন, উর্দি পড়ার স্বপ্ন, নিজের বৃদ্ধ বাবার নিচু মাথা উঁচু করার স্বপ্ন। বাড়ি পৌঁছতেই সে ব্যাগ নামিয়ে দেখল যে আঙিনায় মা কাশছেন, উনুনে ডাল ফুটছিল, আর ঘরে টাকার অভাবের সেই পরিচিত নিস্তব্ধতা ছড়িয়েছিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল, আর ভেতরে এলো স্বপ্না। হাতে টিফিন, মুখে ঘামের বিন্দু, চুল এলোমেলো, কিন্তু চোখে এমন উজ্জ্বলতা যেন পুরো দুনিয়া জয় করে নিয়েছে। সে পাশের বাড়ির মেয়ে ছিল। ছোটবেলা থেকে একসাথে খেলতে খেলতে বড় হয়েছে, আর কখন বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেছে কেউ জানতেই পারেনি। সে টিফিনটা এগিয়ে দিয়ে বলল, তোর জন্যে খাবার এনেছি, তুই আবার পড়ায় বসে পড়বি তো খাবার কথা ভুলে যাবি। অমর হেসে বলল, তুই কেন আমার এত চিন্তা করিস? স্বপ্নার নজর নিচু করে ধীর গলায় বলল, কারণ তোর স্বপ্নে আমারও ভাগ আছে। সেটা একটা সাধারণ লাইন ছিল, কিন্তু অমরের হৃদয়ে যেন কেউ প্রদীপ জ্বালিয়ে দিল। সেদিন প্রথমবার তার মনে হল যে এই লড়াইয়ে সে একা নয়। দিন কাটতে লাগল, ভালোবাসা গভীর হতে থাকল। শহরের গলিতে তাদের জুটি বিখ্যাত হয়ে গেল। স্বপ্না দিনে মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করত, সন্ধ্যায় বাচ্চাদের টিউশনি করাত, আর যা টাকা পেত চুপিসারে অমরের বইয়ের ভেতর রেখে দিত। কখনো ফর্মের ফি, কখনো কোচিংয়ের ফি, কখনো নোটস, আর প্রতিবার বলতো যে এটা ধার। যখন অফিসার হয়ে যাবি তখন সুদ সহ ফেরত নেব। কিন্তু দুজনেই জানত এটা ধার নয়, এটা তার পুরো হৃদয়, যা সে তার ওপর উজাড় করে দিচ্ছিল। তারপর সেই দিন এলো যখন অমর বিয়ের কথা তুলল। বাড়ির লোক রাজি ছিল না, জাত আলাদা, টাকা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু স্বপ্না পরিষ্কার বলে দিল, আমার মহল চাই না, শুধু তোর সাথে থাকার ছাদ চাই। আর শেষমেশ ছোট্ট এক মন্দিরে দুজন সাক্ষীর মাঝে তাদের বিয়ে হয়ে গেল। না ব্যান্ড, না বাজনা, না কোনো শোরগোল, শুধু সিঁদুরের এক রেখা আর দুটো ধুকপুক করা হৃদয়। সেদিন অমর কথা দিয়েছিল যে একদিন তোকে রানী করে রাখব। স্বপ্না হাসতে হাসতে বলেছিল, আমাকে তোর রানী নয়, তোর সঙ্গী হতে হবে। বিয়ের পর আসল জীবন শুরু হল। ভাড়ার ছোট্ট ঘর, চুঁইয়ে পড়া ছাদ, ভাঙা পাখা, গরমে দম বন্ধ লাগত, শীতে ঠান্ডা বিঁধত, কিন্তু তাদের দুজনের হাসি কখনো কম হয়নি। রাতে একই প্লেটে খাবার খেত, মোমবাতির আলোয় পড়াশোনা হতো। স্বপ্না চুপচাপ বসে তার নোটস বানাত। অনেকবার নিজে না খেয়ে ঘুমিয়ে পড়ত, কিন্তু অমরকে পেট ভরে খাওয়াত। সে বলত, অফিসারদের খালি পেটে পড়াশোনা হয় না, আর নিজে জল খেয়ে ঘুমিয়ে পড়ত। অমর টেরও পেত না। কিন্তু সময় সবসময় এক থাকে না। পরীক্ষায় পাশ হচ্ছিল না, বারবার ব্যর্থতা, পাড়ার লোকের খোঁচা, আত্মীয়দের কথা, আর কতদিন বউরের পয়সায় বাঁচবি, এত পড়ে কি হল? এই শব্দগুলো ধীরে ধীরে অমরের বুকে বিষ হয়ে নামতে লাগল। সে খিটখিটে হতে লাগল, ছোটখাটো কথায় রাগ। অনেকবার স্বপ্না কথা বলতে এলে সে বই আছড়ে ফেলে দিত। তার মনে হতো স্বপ্না তার দুর্বলতা, দুনিয়ার হাসাহাসির কারণ। অথচ সত্যিটা ছিল উল্টো। কিন্তু মানুষ যখন ভেঙে পড়ে তখন সবচেয়ে বেশি তাকেই আঘাত করে যে সবচেয়ে বেশি আপন হয়। এক রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, ঘরে জল পড়ছিল। স্বপ্না হেসে বালতি রেখে দিল আর বলল, দেখো, আমাদের ঘরও কাঁদছে। কিন্তু সেদিন অমরের মাথা আগে পেকেই গরম ছিল। সে রাগে বলল, মজা করিস না, তুই আমার টেনশন কি বুঝবি? স্বপ্না চুপ হয়ে গেল। তারপর ধীর গলায় বলল, আমিই তোর টেনশন হয়তো। এটা শুনে অমর আরও রেগে গেল। শব্দের তীর বেরোতে লাগল। সে বলে দিল, তুই যদি না থাকতিস তবে আমি অনেক এগিয়ে থাকতাম।
এই লাইনটা বজ্রপাতের মতো পড়ল। স্বপ্না কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই হচ্ছে না। তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে কোনো শব্দ করল না, শুধু এটুকু বলল, ঠিক আছে অমর, আমি যদি বোঝা হই তো সরে যাচ্ছি। কিছুদিন পর মামলা কোর্ট পর্যন্ত পৌঁছে গেল। দুজন আমনাসামনি দাঁড়িয়েছিল, সেই দুজন মানুষ যারা কখনো একে অপরকে ছাড়া শ্বাস নিতে পারত না, এখন অপরিচিতের মতো লাগছিল। বিচারক কাগজ পড়ছিলেন, আশেপাশের লোক ফিসফিস করছিল। স্বপ্নার চোখ ফুলেছিল, হাত কাঁপছিল, কিন্তু অমর নিজেকে পাথর বানিয়ে নিয়েছিল। সে মনের আওয়াজ দাবিয়ে দিয়েছিল। তার মনে হলো এই সিদ্ধান্ত তাকে মজবুত বানাবে। বিচারক তালাক মঞ্জুর করলেন। হাতুড়ির আওয়াজ গহঞ্চিত হল, আর যেন তাদের পুরো দুনিয়া ভেঙে চুরমার হয়ে গেল। স্বপ্না ধীরে ধীরে ঘুরল, শেষবারের মতো তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে অভিযোগ ছিল না, শুধু ভেঙে যাওয়া ভালোবাসা ছিল। সে চলে গেল, আর যেতে যেতে তার পায়ের তোড়ার আওয়াজ খালি বারান্দায় বাজতে থাকল। অমর ওখানেই দাঁড়িয়ে রইল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, কিন্তু সে নিজেকে বলল, একদিন অনেক বড় অফিসার হব, তখন সব্বাইকে দেখিয়ে দেব, তাকেও। আর সেই মুহূর্তে সে ভালোবাসার চেয়ে নিজের অহংকারকে বেছে নিল। সে জানত না যে আজ যে হাত সে ছাড়ল, সেটাই ছিল তার ভাগ্য। সকাল ঠিক 6টা বাজছিল। শহর তখনও আধো ঘুমে। রাস্তায় দুধওয়ালাদের সাইকেল ঝনঝন করে যাচ্ছিল। চায়ের প্রথম কেতলি চড়ে গিয়েছিল। বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল। তখনই হঠাৎ নিস্তব্ধতা চিরে পুলিশের জিপের সাইরেন বেজে উঠল, আর পুরো এলাকায় যেন কারেন্ট দৌড়ে গেল। লোক দরজা দিয়ে উঁকি দিতে লাগল। দোকানদাররা তাড়াতাড়ি শাটার খুলতে লাগল। পুলিশ লাইনের বাইরে দাঁড়ানো জওয়ানরা একদম সোজা হয়ে স্যালিউটের মুদ্রায় দাঁড়িয়ে গেল। কালো চকচকে গাড়ি ধীরে ধীরে থামল, আর দরজা খুলল। প্রথমে জুতো মাটিতে পড়ল, তারপর খাঁকি উর্দির শক্ত কাপড় রোদে চকচক করল। তারপর এক মুখ বেরিয়ে এলো, ধারালো চোয়ালের রেখা, চোখে শীতলতা, চালচলনে এমন আত্মবিশ্বাস যেন পুরো দুনিয়া তার হাতের মুঠোয়। ইনি ছিলেন আমার। এখন আর সেই রোগা পাতলা ছেলেটি নয়, এখন জেলার সবচেয়ে ক্ষমতাশালী অফিসার এসপি সাহেব। 5 বছর তাকে পুরোপুরি বদলে দিয়েছিল। চেহারার মাসুমিয়াত গায়েব হয়ে গিয়েছিল, হাসি কোথাও হারিয়ে গিয়েছিল, আওয়াজ ভারী হয়ে গিয়েছিল। লোক সামনে এলেই ভয় পেত। তার পদক্ষেপে এক আলাদা দাপট ছিল, যেন প্রতি কদমে মাটিতে হুকুমতের মোহর লাগাচ্ছিল। জোয়ানরা একসাথে স্যালুট দিল, গুড মর্নিং স্যার। আর সে শুধু হালকা করে মাথা নাড়ল। তার মুখে কোনো ভাব আসত না, যেন সে হৃদয়ের জায়গায় পাথর বসিয়ে নিয়েছে। ঘরে ঢুকতেই ফাইলের স্তূপ সামনে রাখা হলো। অপরাধ, গ্যাংওয়ার, অবৈধ খনন, মদের মাফিয়া, সব দিকে নোংরামি। আর সে চোখের পাতা না ফেলে আদেশ দিয়ে যাচ্ছিল, রেড মারো, গ্রেফতার করো, সাসপেন্ড করো, কাউকে ছাড়বে না। তার গলার স্বরে এমন ধার ছিল যে বড় বড় গুন্ডারা নাম শুনে কাঁপত। লোকে বলতো, এই এসপি আলাদা, ঘুষ নেয় না, সুপারিশ মানে না, শুধু আইন দেখে। কিন্তু কেউ এটা জানত না যে এই কঠোরতার পেছনে কতগুলো ভাঙা রাত আছে, কতগুলো অসম্পূর্ণ স্মৃতি আছে, কতবার সে ঘুমের মধ্যে কারোর নাম নিয়েছে আর নিজে চমকে উঠে পড়েছে। তার টেবিলের ড্রয়ারে এখনও একটা পুরনো ছবি রাখা ছিল, হালকা ভাঁজ করা, যাতে দুজন মানুষ হাসছে। কিন্তু সে কখনো সেটা বের করত না, কারণ সেই ছবিটা দেখলেই তার শক্ত দেওয়ালে ফাটল ধরতে শুরু করত। সেদিনই তাকে জানানো হলো যে তার বদলি এই জেলাতেই স্থায়ীভাবে হয়ে গেছে। সেই জেলা, সেই শহরতলি, সেই গলি যেখানে কখনো সে স্বপ্ন দেখেছিল, যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল। কিছুক্ষণের জন্য তার আঙুল ফাইলের উপর থেমে গেল, হৃদয়ে হালকা ধাক্কা লাগল। কিন্তু পরমুহূর্তেই সে নিজেকে সামলে নিল। সে ভাবল, এখন সে পুরনো অমর নয়, এখন সে শুধু এসপি, এক অফিসার যার জন্য অতীত বলে কোনো জিনিস নেই। ওদিকে সেই জেলার শেষ প্রান্তে, যেখানে শহর শেষ হয়ে কাঁচা বস্তি শুরু হতো, যেখানে রাস্তার জায়গায় মাটি ছিল আর আলোর জায়গায় ধোঁয়া, সেখানে এক ভাঙাচোরা কুঁড়ে ঘর দাঁড়িয়েছিল। টিনের ছাদ জায়গায় জায়গায় বাঁকানো, দেওয়ালে ফাটল, দরজায় ফাটা পর্দা। সকালের রোদ ভেতর পর্যন্ত পৌঁছাত না। সেই কুঁড়ে ঘরেই স্বপ্না থাকত, সেই স্বপ্না যে কখনো কারো স্বপ্নের রানী ছিল। আজ সময় তাকে এত ক্লান্ত করে দিয়েছে যে আয়নায় নিজেকে চেনা মুশকিল হয়ে যেত। চেহারার জৌলুস রোদে পুড়ে ফিকে হয়ে গিয়েছিল, হাতের তালুতে ফোসকা ছিল, পায়ে ফাটল, কিন্তু চোখে এখনও সেই শান্তি ছিল, যেন সে কষ্টের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। সকালে উঠেই সে পাশের বাড়িগুলোতে বাসন মাজতে যেত, তারপর দুপুরে সেলাই, সন্ধ্যায় উনুন জ্বালাত। ধোঁয়ায় চোখ লাল হয়ে যেত,
তবুও মুখে কোনো বিরক্তি আসত না। লোকে তাকে করুণা করে দেখত, কেউ ফিসফিস করত যে বেচারিকে ছেড়ে দেওয়া হয়েছে, কেউ খোঁচা দিত যে শিক্ষিত ছেলেরা এভাবেই ছেড়ে দেয়। কিন্তু সে কাউকে উত্তর দিত না, শুধু চুপচাপ নিজের কাজ করতে থাকত, যেন জীবন নিয়ে কোনো অভিযোগই নেই। রাতে যখন সব ঘুমিয়ে পড়ত, তখন সে পুরনো লোহার সিন্দুক থেকে একটা ছোট কৌটো বের করত। তাতে শুকিয়ে যাওয়া সিঁদুর রাখা ছিল। সে সেটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখত আর তারপর ফেরত রেখে দিত। তার স্মৃতি এখন খালি ছিল, কিন্তু মন আজ পর্যন্ত সম্পর্ক ভাঙেনি। অনেক বৃষ্টিতে তার ছাদ চুঁইয়ে পড়ত, জল বিছানা পর্যন্ত পৌঁছে যেত। সে বালতি রেখে দিত, ভেজা কাপড়েই ঘুমিয়ে পড়ত, কিন্তু অভিযোগ করত না, কারণ তার অভ্যেস হয়ে গিয়েছিল। দুঃখ তার রোজকার সঙ্গী হয়ে গিয়েছিল। তার কাছে শুধু একটা পুরনো শাড়ি, কিছু বাসন আর স্মৃতি ছিল, যা থেকে সে কখনো পালাতে পারেনি। একদিন বস্তিতে খবর ছড়ালো যে নতুন এসপি সাহেব খুব কড়া, বড় বড় গুন্ডারা পালাচ্ছে, পুলিশ সব জায়গায় হানা দিচ্ছে। লোক নাম শুনে ভয় পাচ্ছিল, স্বপ্নাও শুনল, কিন্তু তাতে তার কী বা যায় আসত? তার জন্য অফিসার হোক বা মজুর, জীবন তো একই রকম চলে। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। দুপুরের তপ্ত রোদে সে জল ভরে ফিরছিল, কপালে ঘাম, হাতে দুটো ভারী বালতি। তখনই হঠাৎ রাস্তায় ধুলোর ঝড় উঠল। পুলিশের গাড়িগুলো দ্রুত বেগে বস্তির দিকে এলো। বাচ্চারা দৌড়ে কিনারে চলে গেল, আর সবার আগে সেই কালো জিপ এসে ঠিক তার কুঁড়েঘরের সামনে থামল। স্বপ্না চমকে উপরে তাকাল, বুক ধরফর করতে লাগল। জানি না কেন যেন কোনো অজানা ভয় বুকে নেমে এলো। জিপের দরজা খুলল, খাকি উর্দিতে এক লম্বা মতো লোক নামল। রোদ তার মুখে পড়ল, আর পরমুহূর্তেই সময় যেন থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল, হাতের বালতিগুলো মাটিতে পড়ে গেল, জল মাটিতে বইতে লাগল, কারণ সামনে বাড়ানো লোকটা আর কেউ নয়, অমর ছিল। সেই মুখ, শুধু অনেক বেশি শক্ত, অনেক বেশি দূর, অনেক বেশি অচেনা। দুজনের চোখ মিলল। 5 বছরের দূরত্ব এক মুহূর্তে কমে গেল। না আওয়াজ বেরোল, না পা নড়ল, শুধু বাতাস ভারী হয়ে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল, আর অমরও পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন কেউ তার বুকে চাপা পড়া অতীত হঠাৎ জাগিয়ে দিয়েছে। রোদ এত তীব্র ছিল যে মাটি থেকে ভাপ উঠতে অনুভব হচ্ছিল। বস্তির কাঁচা রাস্তায় ধুলো বাতাসের সাথে উড়ছিল। বাচ্চারা খেলতে খেলতে হঠাৎ চুপ হয়ে গিয়েছিল, আর সেই নিস্তব্ধতার মাঝে 2 জোড়া চোখ একে অপরের দিকে আটকে ছিল। সময় যেন তার গতি ভুলে গিয়েছিল। স্বপ্নার হাত থেকে জলের বালতি ফসকে পড়ে গিয়েছিল, মাটিতে জল ছড়িয়ে ছোট ছোট গর্ত তৈরি করছিল। কিন্তু সে কিছু শুনতে পাচ্ছিল না, কানে শুধু হৃৎস্পন্দন বাজছিল। সামনে দাঁড়ানো লোকটা কোনো অফিসার মনে হচ্ছিল না। সে তার অতীত ছিল, তার অসম্পূর্ণ গল্প ছিল, তার অমর ছিল। শুধু তফাৎ এতটাই ছিল যে এখন তার কাঁধে উর্দি ছিল আর চোখে দূরত্ব। অমরও যেন মাটিতে গেথে গিয়েছিল। 5 বছর আগে যে মুখটা ছেড়ে সে চলে গিয়েছিল, সেই মুখটাই আজ তার সামনে ছিল। কিন্তু সময় সেই মুখে কষ্টের সূক্ষ্ম রেখা এঁকে দিয়েছিল। তার চুড়ি ভাঙা ছিল, শাড়ি ফিকে হয়ে গিয়েছিল, পায়ে চটি ঘষে যাওয়া। আর সেই স্বপ্না, যে কখনো হাসতে হাসতে দুনিয়া আলোকিত করে দিত, আজ ক্লান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেন জীবন প্রতিদিন তার থেকে একটু একটু করে রং কেড়ে নিয়েছে। অমরের গলায় কিছু আটকে গেল। সে অনেকবার বড় বড় অপরাধীদের মোকাবিলা করেছে, গুলির শব্দ শুনেছে, কিন্তু আজ তার সাহস জবাব দিচ্ছিল না। কয়েক সেকেন্ড পর পেছনে দাঁড়ানো সিপাহী ধীর গলায় বলল, স্যার, এই এলাকা অবৈধ মদওয়ালাদের আড্ডা, আমাদের তল্লাশি নিতে হবে। অমর যেন ঘুম থেকে জাগল। সে নিজেকে সামলাল, মুখে আবার সেই কঠোরতা জড়িয়ে নিল, আর স্বপ্নার দিকে দ্বিতীয়বার না তাকিয়ে এগিয়ে গেল। কিন্তু পা ভারী ছিল, প্রতি কদম যেন অতীতের কাদায় ধসে যাচ্ছিল। স্বপ্না তাড়াতাড়ি ঝুঁকে বালতি তুলল, নজর নিচু করে নিল। সে ঠিক করে নিল যে সে কিছু বলবে না, কোনো প্রশ্ন করবে না, কারণ কিছু সম্পর্ক এতটাই ভেঙে যায় যে তাদের ছোঁয়াও ব্যথা দেয়। সে ধীরে ধীরে নিজের কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু তার শ্বাস বেসামাল ছিল, হাত কাঁপছিল। সে বুঝতে পারছিল না যে এটা ভাগ্যের মজা নাকি পরীক্ষা। তল্লাশি শুরু হল। পুলিশরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। কিছু লোককে ধরে জিপে বসানো হলো। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, আর অমর সব দেখতে থাকল। কিন্তু তার মন বারবার সেই কুঁড়েঘরের দরজার দিকে যাচ্ছিল, যেখানে ফাটা পর্দা বাতাসে দুলছিল। শেষমেশ সে নিজেকে আটকাতে পারল না। সে একাই ওইদিকে পা বাড়াল। বুকের ধরফড়ানি তীব্র,
শ্বাস ভারী, যেন কোনো অজানা সিদ্ধান্ত তার অপেক্ষা করছিল। সে দরজা পর্যন্ত পৌঁছল, হালকা টোকা দিল। ভেতর থেকে বাসনের আওয়াজ থামল। কিছু মুহূর্ত নিস্তব্ধতা রইল। তারপর স্বপ্না বাইরে এলো। দুজন আমনাসামনি দাঁড়িয়েছিল, এত কাছে যে একে অপরের শ্বাস অনুভব হচ্ছিল, কিন্তু মাঝখানে 5 বছরের খাদ ছিল। অমর ঠোঁট খুলল, কিন্তু শব্দ বেরোল না। স্বপ্না প্রথমবার চোখ তুলল। তার চোখে না রাগ ছিল না অভিযোগ, শুধু অদ্ভুত এক শান্তি ছিল। সে খুব সাধারণ গলায় বলল, সাহেব, কোনো কাজ ছিল কি? সেই সাহেব শব্দটা অমরের বুকে খোঁচা দিল, যেন কেউ সম্পর্ক শেষ হওয়ার সিলমোহর লাগিয়ে দিল। সে ধীর গলায় বলল, তুমি কেমন আছো? স্বপ্না হালকা হাসি আনল, যা সাথে সাথেই মিলিয়ে গেল। সে বলল, যেমন মানুষ থাকে তেমনই আছি। এই উত্তরটা ছোট ছিল, কিন্তু এর পেছনে হাজারো রাতের কষ্ট লুকিয়েছিল। অমর আশেপাশে তাকাল। ভাঙা চারপায়া, পুরনো উনুন, চুইয়ে পড়া ছাদ, দেওয়ালে টাঙানো তার নিজেরই পুরনো ফ্রেমে বাঁধানো ছবি, যাতে ধুলো জমেছিল। সে বুঝে গেল যে সে কি হারিয়েছে। তার আঙুল কাঁপতে লাগল। মন বারবার বলছিল যে ক্ষমা চেয়ে নে, সব ঠিক করে দে, কিন্তু অহংকার আর অনুশোচনা দুটোই তাকে আঁকড়ে ধরেছিল। তখনই হঠাৎ বাইরে শোরগোল হল। দুজন সিপাহী এক লোককে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে আনল। সে এলাকার কুখ্যাত মদের মাফিয়া ছিল। তার নজর যেই স্বপ্নার উপর পড়ল, সে নোংরা হাসি হেসে বলল, আরে, এ তো সেই মেয়ে যে আমাদের বিরুদ্ধে বয়ান দিয়েছিল। অমর চমকে উঠল। সে সাথে সাথে জিজ্ঞেস করল, কোন বয়ান? সিপাহী জানালো যে কয়েক মাস আগে স্বপ্না পুলিশে অভিযোগ করেছিল। সে দেখেছিল যে এরা বিষাক্ত মদ বিক্রি করে অনেক মানুষের প্রাণ নিচ্ছে, তাই সে সাক্ষী দিয়েছিল। তখন থেকেই এরা তাকে হুমকি দিচ্ছে। এটা শুনেই অমরের মাথা শূন্য হয়ে গেল। যেই মেয়েকে সে দুর্বল মনে করত, সেই একাই পুরো বস্তির জন্য দাঁড়িয়ে গিয়েছিল, কোনো সাহারা ছাড়া, কোনো ভয় ছাড়া। সে স্বপ্নার দিকে তাকাল। সে চুপ দাঁড়িয়েছিল, যেন এসব স্বাভাবিক। অমরের ভেতর অদ্ভুত গর্ব আর ব্যথা দুটোই একসাথে জেগে উঠল। তার মনে পড়ল কিভাবে সে সব সময় অন্যদের জন্য লড়ত, কিভাবে নিজের ভাগের খাবার পর্যন্ত দিয়ে দিত, আর সে সেই মানুষটাকেই বোঝা মনে করে নিয়েছিল। তার ভেতরে নিজের প্রতি ঘৃণার আগুন জ্বলতে লাগল। সেদিন রাতে অমর নিজের অফিসে বসে রইল। ফাইল খোলা ছিল, কিন্তু নজর অন্য কোথাও ছিল। সে স্বপ্নার কুড়ে ঘর, তার হাতের ফোসকা, তার ফাঁকা সিথি সব দেখতে পাচ্ছিল। সে তৎক্ষণাৎ আদেশ দিল যে ওই এলাকায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হোক, না জানিয়ে তার নিরাপত্তা রাখা হোক। সে প্রথমবার নিজের পদের ব্যবহার কোনো ব্যক্তিগত কারণে করল, কিন্তু এই কারণ তার হৃদয়ের সাথে জড়িত ছিল। কিন্তু ভাগ্য এখনও আরও খেলা খেলার বাকি রেখেছিল। মাঝরাতে বস্তিতে কুকুর ডাকতে লাগল। কিছু ছায়ামূর্তি চুপচাপ কুড়ে ঘরের দিকে এগুলো। দরজা ধীরে খুলল, আর ঘুমে থাকা স্বপ্নাকে কেউ মুখ চেপে তুলে নিল। দূরে কোথাও ট্রাক স্টার্ট হওয়ার আওয়াজ এলো, আর অন্ধকারে সেই গাড়ি গায়েব হয়ে গেল। সেই মুহূর্তে অমরের টেবিলে রাখা ফোন জোরে বেজে উঠল। ওয়্যারলেসে ঘাবড়ানো আওয়াজ এলো, স্যার, সাক্ষী মেয়েটির অপহরণ হয়ে গেছে। সন্দেহমাজন গাড়ি হাইওয়ের দিকে পালিয়েছে। শব্দগুলো পুরো হওয়ার আগেই অমর চেয়ার থেকে এমনভাবে উঠল যেন কেউ তার বুকে বারুদ ভরে দিয়েছে। তার চোখের শীতলতা গায়েব হয়ে গিয়েছিল। এখন তাতে শুধু আগুন ছিল, এমন আগুন যা কাউকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। তার হাত আপনা আপনি টেবিলে রাখা টুপির দিকে বাড়ল। সে সেটা তুলে জোরে মাথায় বসালো আর তীব্র গলায় বলল, পুরো জেলার নাকাবন্দি করে দাও, কোনো গাড়ি বাইরে যাওয়া চাই না, সব চেকপোস্ট অ্যাক্টিভ করো। এই কেসটা পার্সোনাল, বুঝেছ তোমরা? পার্সোনাল। ঘরে দাঁড়ানো অফিসাররা প্রথমবার তার স্বরে সেই কম্পন শুনছিল, যা ভয় থেকে নয় বরং ভাঙার হৃদয় থেকে আসে। সে বুলেট প্রুফ জ্যাকেট পরল, পিস্তল কোমরে রাখল, আর কারোর অপেক্ষা না করে বেরিয়ে গেল। পা এত দ্রুত ছিল যে পেছনে দৌড়ানো সিপাহীরা হাঁপিয়ে গেল। জিপ স্টার্ট হল, সাইরেন গর্জে উঠল, আর গাড়ি রাত চিনে রাস্তায় উঠতে লাগল। অমরের চোখ সামনে ছিল, কিন্তু মাথায় শুধু একটা মুখ ঘুরছিল। মাটি মাখা, ক্লান্ত, কিন্তু তবুও হাসার চেষ্টা করা মুখ। তার মনে পড়ল কিভাবে স্বপ্না বৃষ্টিতে ভিজেও তার জন্য চা বানাত, কিভাবে নিজে ছেঁড়া কাপড় পরে তার জন্য বই কিনত, আর সে সেই মেয়েটিকেই একা ছেড়ে দিয়েছিল। সেই স্মৃতি তার ভেতর এমন রাগ ভরে দিল যে সে অ্যাক্সিলারেটর পুরো জোরে চেপে দিল। হাইওয়েতে পুলিশের গাড়িগুলো সারিবদ্ধভাবে দৌড়চ্ছিল। ওয়্যারলেসে ক্রমাগত লোকেশন বদলাচ্ছিল। স্যার, সন্দেহভাজন ট্রাক পুরনো ফ্যাক্টরির দিকে ঘুরেছে। অমর সাথে সাথে আদেশ দিল, ঘেরাও করো, কেউ যেন পালাতে না পারে।
তার গলায় এমন ধার ছিল যে জওয়ানদের গতি দ্বিগুণ হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই সেই পুরনো বন্ধ পড়ে থাকা ফ্যাক্টরির সামনে ছিল। ভাঙা দেওয়াল, মরচে ধরা গেট, চারদিকে অন্ধকার, আর ভেতরে হালকা আলো মিটমিট করছিল, যেন শিকারকে লুকিয়ে রাখা হয়েছে। অমর হাত তুলে ইশারা করল। পুরো টিম চুপ হয়ে গেল, এমনকি বাতাসের শব্দও শোনা যাচ্ছিল না। সে দেওয়ালের আড়াল দিয়ে ভেতরে উঁকি দিল। কিছু লোক হাসছিল, মদের বোতল পড়েছিল, আর কোনায় দড়ি দিয়ে বাঁধা এক ছায়া দেখা যাচ্ছিল। তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। ওটা স্বপ্না ছিল। তার হাত পেছনে বাঁধা ছিল, মুখে কাপড়, চোখে ভয় আর ক্লান্তি, কিন্তু তবুও সে ভেঙে পড়ে কাঁদছিল না, যেন নিজেকে সামলে রেখেছে। এটা দেখে অমরের বুকে কিছু একটা ফেটে গেল। সে দাঁতে দাঁত চাপল, আঙুল ট্রিগারে শক্ত হল। সে ফিসফিস করে বলল, কেউ আগে গুলি চালাবে না, আমি ভেতরে যাচ্ছি। পরের সেকেন্ডেই দরজা লাথি মেরে খুলল। ধরাম শব্দ পুরো হলে গহনজিত হল। গুন্ডারা চমকে গেল, পুলিশ! আর তারপর গুলির আওয়াজ গহনজিত হল। ধোঁয়ায় ভরে গেল, কাঠের বাক্স ভাঙতে লাগল। অমর এগিয়ে যেতে থাকল, গুলি তার পাশ দিয়ে যেতে থাকল, কিন্তু তার ভয় লাগছিল না। তাকে শুধু স্বপ্না পর্যন্ত পৌঁছতে হতো। সে এক লোককে ঘুষি মারল, অন্যজনকে লাথি মারে ফেলে দিল, তৃতীয়জনকে হাতকড়া লাগালো। তার প্রতিটা নড়াচড়ায় পাগলামি ছিল, যেন সে শুধু লড়ছে না, বরং নিজের অতীতের বদলা নিচ্ছে। অবশেষে সে সেই কোণা পর্যন্ত পৌঁছালো যেখানে স্বপ্না বাধা ছিল। সে কাঁপতে থাকা হাতে দড়ি খুলল, কাপড় সরালো। স্বপ্না তাকে দেখল, কয়েক সেকেন্ড চেনার চেষ্টা করল, তারপর তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এত বছরের কষ্ট একসাথে বেরিয়ে পড়ল। অমর প্রথমবার তার সামনে দুর্বল হয়ে পড়ল। সে ধীর গলায় বলল, আমি এসে গেছি, এখন আর কিছু হবে না। তখনই পেছন থেকে গুলি চলল। অমর তাকে ধাক্কা দিয়ে বাসালো। গুলি তার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল, রক্ত বইতে লাগল, কিন্তু সে পরোয়া করল না। সে স্বপ্নাকে নিজের পেছনে লুকালো আর শেষ গুন্ডাকে ধরে মাটিতে আছড়ে ফেলল। কয়েক মিনিটের মধ্যে পুরো হল পুলিশে ভরে গেল। সাইরেনের আওয়াজ, হাত করার শব্দ, আর মাঝখানে দাঁড়ানো অমর, রক্তে ভেজা কিন্তু চোখে স্বস্তি, কারণ সে তাকে হারানো থেকে বাঁচিয়ে ফেলেছে। হাসপাতালের ঘরে হালকা সাদা আলো ছিল। মেশিনের বিপ বিপ শব্দ হচ্ছিল। অমরের কাঁধে পট্টি বাঁধা ছিল। ব্যথানাশক ওষুধের পরেও তার চেহারা ক্লান্ত দেখাচ্ছিল। কিন্তু সে ঘুমোতে পারছিল না, কারণ বিছানার পাশে চেয়ারে বসা স্বপ্না তার হাত ধরেছিল। এত বছর পর প্রথমবার তার স্পর্শ একই রকম ছিল, উষ্ণ, খাঁটি, আপন। অমর চোখ খুলল। দুজনের চোখ মিলল। কোনো শব্দ বেরোল না। তারপর স্বপ্নার গলা কাঁপল। তুমি নিজের জন্য কেন বাঁচো না? সবসময় অন্যদের জন্যই কেন লড়াই করো? অমর হালকা হাসল, বলল, কারণ তুমিই তো আমার পৃথিবী, আর আমি পৃথিবীকে আবার হারাতে চাই না। এটা শুনেই স্বপ্নার মাথা তার হাতের উপর ঝুঁকে পড়ল। চোখের জল তার আঙুলের উপর পড়তে লাগল। দুজনেই চুপ ছিল, কিন্তু সেই নীরবতায় হাজারো অসম্পূর্ণ কথা ছিল, অনুশোচনা ছিল, ভালোবাসা ছিল, আর সেই প্রশ্ন যা 5 বছর ধরে তাদের মাঝে আটকে ছিল। সব কি আবার নতুন করে শুরু হতে পারে? জানলা দিয়ে সকালের প্রথম কিরণ ভেতরে এলো, যেন অন্ধকারের পর আলোর প্রতিশ্রুতি নিয়ে। আর অমর ধীর গলায় বলল, যদি তুমি চাও তো আমরা আবার। বাক্যটা শেষ হল না, কিন্তু স্বপ্না তার আঙুল শক্ত করে ধরে ফেলল। উত্তর শব্দ ছাড়াই পাওয়া হয়ে গিয়েছিল। সকাল ধীরে ধীরে রাতের কাঁধ থেকে নামছিল। হাসপাতালের জানলা দিয়ে সোনালি রোদ ভেতরে ঢুকছিল। সাদা দেওয়ালগুলো সেই আলোয় হালকা হলুদ হয়ে গিয়েছিল। বাইরে গাছে বসা পাখি ডাকছিল, আর ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল, যেন দীর্ঘ ঝড়ের পর প্রথমবার সবকিছু শান্ত হয়েছে। অমর আতখোলা চোখে ছাদ দেখছিল। কাঁধের পট্টিতে হালকা ব্যথা ছিল, কিন্তু মনের ভেতর যে বোঝা বছর বছর ধরে জমেছিল তা আজ বেশ হালকা লাগছিল, কারণ তার হাতে কারুর হাত ছিল, উষ্ণ, ভরসার, আপন। সে ঘাড় ঘোরাল তো দেখল স্বপ্না চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। তার মাথা বিছানার কিনারে ঠেকানো ছিল, চুল এলোমেলো, চোখের নিচে কালো দাগ, যেন সারা রাত জেগেছিল। কিন্তু তার মুখে ভয় ছিল না, প্রথমবার স্বস্তি ছিল। অমর তাকে শুধু দেখতেই থাকল। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সেই মেয়ে যাকে সে নিজের জেদে হারিয়ে ফেলেছিল, আর ভাগ্য আবার তাকে তার কাছে এনে দাঁড় করিয়েছে। সে ধীরে ধীরে নিজের আঙুল নাড়াল, তো স্বপ্নার ঘুম ভাঙল। দুজনের চোখ মিলল। কিছু মুহূর্ত দুজনেই না বলে একে অপরকে দেখতে থাকল, যেন চোখ দিয়ে বছরের পর বছর জমে থাকা গল্প পড়ছিল। তারপর স্বপ্না হালকা হাসল, বলল, ব্যথা কম আছে? অমর মাথা নাড়ল, কিন্তু তার গলায় আটকে থাকা সত্যিটা এবার বাইরে আসতে চাইছিল।
সে খুব ধীর গলায় বলল, স্বপ্না, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। এ কথা বলার সময় তার গলা ভেঙে গেল। সেই শক্তপোক্ত অফিসারকে প্রথমবার বাচ্চার মতো লাগছিল। যখন তুমি সাথে ছিলে তখন বুঝতে পারিনি, আর যখন তুমি চলে গেলে তখন প্রতিদিন তোমার অভাব আমাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। আমি নিজেকে শাস্তি দিয়েছি, কাজে ডুবিয়ে রেখেছি, কিন্তু তোমার জায়গা কেউ নিতে পারেনি। স্বপ্না চুপচাপ শুনতে থাকল। তার চোখ ভরে এলো, কিন্তু তাতে অভিযোগ ছিল না। সে শুধু এটুকু বলল, আমি তোমাকে কখনো ছাড়িইনি, শুধু দূরে হয়ে গিয়েছিলাম। এটা শুনে অমরের চোখ দিয়েও জল বেরিয়ে পড়ল। এত বছর পর দুজনেই নিজেদের কষ্টকে লুকালো না, মন খুলে কাঁদল, যেন বছরে জমে থাকা মেঘ ফেটে পড়েছে। কিছুক্ষণ পর অমর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, যদি আমি বলি আমরা কি আবার শুরু করতে পারি, একদম শুরু থেকে, বিনা অহংকার, বিনা ভুল বোঝাবুঝি, শুধু আমরা দুজন? স্বপ্না উত্তর দিতে সময় নিল না। সে তার তালু নিজের দুহাতে নিয়ে চেপে ধরল। তার চোখে সেই পুরনো উজ্জ্বলতা ফিরে এসেছিল, যেন 5 বছর আগের মন্দিরে দাঁড়ানো মেয়েটি ফিরে এসেছে, আর সেই এক স্পর্শ সব প্রশ্ন শেষ করে দিল। কিছুদিন পর কোনো শোরগোল ছাড়া, কোনো লোক দেখানো ছাড়া সেই পুরনো ছোট্ট মন্দির, সকালের ঠান্ডা বাতাস, গাঁদা ফুলের সুগন্ধ, ঘণ্টার হালকা আওয়াজ, 2-3 জন কাছের মানুষ, আর মাঝখানে দাঁড়ানো অমর আর স্বপ্না। না দামি জামাকাপড়, না ভিড়, শুধু সত্যতা। অমর খাঁকি উর্দির বদলে সাধারণ পাঞ্জাবি পরেছিল, স্বপ্না সাধারণ লাল শাড়ি। কিন্তু আজ তাকে কোনো রানীর চেয়ে কম লাগছিল না। পুরোহিত মন্ত্র পড়লেন, আর অমরের হাত আবার কাঁপল যখন সে সিঁদুর তুলল। এবার সেটা শুধু প্রথা ছিল না, এটা প্রতিশ্রুতি ছিল যে এখন কখনো তাকে একা ছাড়বে না। সিঁদুর তার স্মৃতিতে ভরল তো স্বপ্নার চোখ বন্ধ হয়ে গেল। দুফোঁটা জল গাল বেয়ে পড়ল, কিন্তু এই জল কষ্টের ছিল না, এটা স্বস্তির ছিল। মন্দিরের বাইরে দাঁড়ানো কিছু গরিব বাচ্চা তালি বাজাচ্ছিল, বৃদ্ধ মহিলারা আশীর্বাদ দিচ্ছিল, আর অমর প্রথমবার অনুভব করল যে আসল খুশি ক্ষমতা বা চেয়ারে নয়, এই মুহূর্তে আছে। বিয়ের পর সে সবচেয়ে প্রথম কাজ করল, স্বপ্নার কুঁড়েঘর সরিয়ে ওই জায়গায় একটা ছোট্ট পাকা বাড়ি বানাল। সাদা দেওয়াল, নীল জানলা, পরিষ্কার আঙিনা। যখন স্বপ্না প্রথমবার ভেতরে গেল তখন তার চোখ ভিজে গেল। সে দেওয়াল ছুঁয়ে বলল, এতটাই যথেষ্ট, অনেক বেশি। কিন্তু অমর জানত এটা শুধু ঘর নয়, এটা তার সম্মানের প্রত্যাবর্তন, যা সে কখনো ছিনিয়ে নিয়েছিল। দিন কাটতে লাগল, কিন্তু এবার জীবন আলাদা ছিল। অমর এখনও কড়া এসপি ছিল। অপরাধীদের জন্য সেই আতঙ্ক, কিন্তু বাড়ি ফিরতেই তার চেহারা বদলে যেত। সে চা বানাত, স্বপ্নার সাথে বসে গল্প করত, কখনো বাজারে যেত, কখনো বাচ্চাদের টফি বিলি করত। লোকেরা প্রথমবার দেখল যে সেই কঠোর অফিসারের ভেতর কতটা নরম মন আছে। আর স্বপ্নাও ঠিক করল যে সে শুধু ঘর সামলাবে না, সে বস্তির বাচ্চাদের জন্য পড়ানো শুরু করল। এক গাছের নিচে ব্ল্যাকবোর্ড লাগাল, ছেলা বই জোগাড় করল। ধীরে ধীরে বাচ্চা বাড়তে লাগল। অমর নিজের বেতন দিয়ে ছোট একটা স্কুল বানিয়ে দিল। সেখানে সেই বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনা দেওয়া হতে লাগল, যাদের স্বপ্ন টাকার অভাবে আটকে যেত। স্বপ্না প্রতিটা বাচ্চার মধ্যে নিজের অতীত দেখত, আর অমর প্রতিটা বাচ্চার মধ্যে নিজের অসম্পূর্ণ স্বপ্ন। দুজনেই মিলে অন্যদের জীবন আলোকিত করতে লাগল। হয়তো এটাই তাদের সত্যিকারের শাস্তিও ছিল, আর সত্যিকারের প্রায়শ্চিত্ত। এক বিকেলে সূর্য ডুবছিল, আকাশ লাল আর সোনালি হয়ে গিয়েছিল। দুজনেই বাড়ির ছাদে দাঁড়িয়ে দূরের ক্ষেত দেখছিল। বাতাস হালকা ছিল, পাখিরা ফিরছিল। স্বপ্না ধীরে জিজ্ঞেস করল, যদি সেদিন আমরা আলাদা না হতাম? অমর মুচকি হাসল, বলল, হয়তো তখন আমরা ভালোবাসার মূল্য বুঝতে পারতাম না। সে তার হাত ধরল। কখনো কখনো ভাগ্য দূরে এই জন্যেই করে, যাতে যখন মেলায় তখন চিরকালের জন্যে মেলায়। স্বপ্না মাথা তার কাঁধে রাখল, আর দুজনেই চুপচাপ সেই ডুবন্ত সূর্যকে দেখতে থাকল, যেন পুরনো ব্যথা সেই আলোতে গলে শেষ হয়ে যাচ্ছে। সেই দিনের পর পুরো জেলায় এক গল্প বিখ্যাত হয়ে গেল, এক কড়া এসপি আর তার মজবুত স্ত্রীর গল্প, যারা কষ্টকে হারতে পায়নি, বরং তাকে শক্তি বানিয়ে নিয়েছে। আর যে লোকেরা একসময় বলতো এই সম্পর্ক চলবে না, সেই লোকেরাই এখন বলে সত্যিকারের ভালোবাসা দেরিতে হলেও ফিরে ঠিক আসে। তো বন্ধুরা, এই রইল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটা আপনাদের বিন্দুমাত্র পছন্দ হয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখা হবে আবার এক নতুন আর ইন্টারেস্টিং গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।